নমস্কার, গল্পের পাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছি কিছু বাংলা গল্প। আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের আজকের পরিবেশন আমিত্ব। মাঝ জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পা ভেঙে পড়ে থেকে সামনে আসা নতুন বিপদের সাথে আমার মনে পড়ে গেল আমি জীবনের এই দীর্ঘ ২৬ বছর ধরে নিজের জীবনকে গরুর গাড়ির চাকার মতো করে রেখেছি। মানে কাঠের চাকার চারিদিকে লোহার বের পরানো থাকে, তেমনি আমাকেও পরিয়ে দিয়েছিল আমার জীবন। যাই হোক, আমি নিজের পরিচয় আগে দিই। আমি দশানন ঠাকুর, বয়স এই ২৯ প্রায়। না না, নামটা আমার বাবা মার দেওয়া নয়, এই নামটা আমার নিজের নেওয়া। আমি ছোট এক শহরের খুব সাধারণ এক ছেলে। গতানুগতিক জীবন ছিল আমার। সকালে ঘুম থেকে ওঠা, স্কুল, বিকেলে খেলতে যাওয়া, পড়া, রাতে ঘুম, এসবই। কিন্তু চিরকালই বন্ধ চোখে আমার রঙিন কল্পনা ছিল। ভেবেছিলাম কল্পনার জগৎকে খুঁজে বের করাই জীবনের লক্ষ্য করব। কিন্তু আমার ভগবানের তা হয়তো পছন্দ ছিল না। তাই পরীক্ষাতে বিজ্ঞানের বিষয়গুলোতে আমার বরাবরই নম্বর ভালো আসতো। ক্রমান্বয়ে প্রথমে মাধ্যমিক আর তারপরে উচ্চ মাধ্যমিক। প্রথমটাতে আমার জীবনে সায়েন্স আনি আর তারপরেরটাতে ম্যাথ। তারপর যেটা হয় সেটা না হয় থাক। কলেজে উঠে আমি জানলাম ইনইকুয়ালিটি, অ্যানাকোন্ডার বাচ্চা, এই রকম অনেক শব্দ জানলাম। যা চকচক করছে সেটা সর্বদা শোনা হয় না। জানলাম আমি তোর পাশে আছি মানে বিপদে তোকে সবার আগে আমিই বাঁচ দেব, এরকমও হয়। কিন্তু কাদার মধ্যে যেমন পদ্ম ফুল ফোটে, সেরকম অনেক ভালো মানুষের সাথেও আমার পরিচয় হয়েছিল। যাই হোক, জন্মগত পরিচয় আমি রাঘব সেন। আমার অনার্সের শেষ দিকে আমি আমার নিজের জীবনের পরিবর্তন বুঝতে পারছিলাম। কলকাতায় পড়াশুনোর দরুন চারিদিকে অনেক কষ্ট, দারিদ্র, দুর্ভিক্ষ, মানুষের না খেতে পাওয়া, এসব দেখে বারবারই আমার মনে হতো জোকার, থ্যানস এরা কাল্পনিক চরিত্র হলেও এরা কি সত্যি সম্পূর্ণ ভুলই ছিল? কত গরিব মানুষ না খেতে পেয়ে মরছে, কিন্তু একজন ধনী মানুষ সে ৮৮ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেও মানুষ তার শোকসভায় বলে মানুষটা নাকি খুব ভালো ছিল। কিন্তু বাস্তবে কি তাই? হয়তো বাস্তবে সে কোনোদিন নিজের এসি গাড়ির কাঁচটা নামিয়ে কোনো গরিবকে ১০ টাকাও দেয়নি। চারিদিকে শুধু মিথ্যে, আর প্রত্যেকের মুখোশ থেকে মনে হতো আমিও কি তাদের মধ্যে একজন? আমিও মাঝে মধ্যে আমার জমানো টাকা থেকে কিছু করে তাদের মধ্যে দিলেও সবসময় কি আমি দিতে পেরেছি? এসবের মধ্যে আমার এমএসসি শেষ হলো। আমার সবসময়ই মনে হতো রাবণী আমার আদর্শ, যে নিজের বোনের বদলা নেবার জন্য অনৈতিক কার্যেও পিছিয়ে আসেনি। এ রাবণ যদিও রামায়ণের রাবণ থেকে সম্পূর্ণই আলাদা। আমিও মাইকেল মধুসূদন দত্তের মতো রাবণের দোষগুলোকে নিজের কল্পনাতেই আড়াল করে নিয়েছি। রেভলিউশনের চিন্তা সর্বদা মাথায় আসলেও আমি তাকে ওই চশমার কাচে জমা ধুলোর মতোই বারবার যেন মুছে দিয়েছি। এর কিছুদিন পর আমার জীবনে সেই মানুষটা আসে যে না আসলে হয়তো আমার জীবনটা নর্মাল হতো। কারণ এমএসসি এর পর আমি একটা ভালো চাকরি পেয়ে গেছিলাম। তারপর আমি তার মুখে শুনলাম প্রথমবার সেই শব্দটা আমিত্ব, যার জন্য আমার এখন মনে হয় যে আমি গণেশ গায়তোন্ডে আর ওই লোকটা হলো গুরুজি। আর তিনি আমাকে যে জ্ঞানটা দিচ্ছিলেন তা হলো আহাম ব্রহ্মাস্মি।
এই আমিত্ব বলতে আমি এখন যা বুঝি, আমিত্ব হলো সেই সাপ যা সবার আগে নিজেকে গিলে খায়, তাও মাথা থেকে। যাই হোক, সেই লোকটা হলো ওয়াচার কোম্পানির মালিক। প্রথমে দেখে লোকটাকে খুবই সাধারণ মানুষ মনে হয়েছিল, কিন্তু ইনি বাস্তবে ওয়ার্ল্ডের চতুর্থ ধনী ব্যক্তি। আমার তো নিজের চোখের সামনেই বিশ্বাস হচ্ছিল না যে আমার চোখের সামনে দ্য গ্রেট আচার্য বসে আছে। আমি কত শুনেছি তার সম্বন্ধে, খবরে, অন্যান্য টেলিগ্রাফ, নিউজ পেপার, এত জায়গায় শোনা মানুষটা এতটা সাধারণ কি করে হতে পারে। আমি নিজেই গেলাম তার কাছে তার অভিজ্ঞতা শুনতে। তিনি আমাকে বলেন, আমার আমিকে না খুঁজে তোমার তুমিকে খোঁজো। সে তোমাকে তোমার তুমির সাথে পরিচয় ঘটাবে। আমিত্বর আনন্দ পরাধীনতার শিকলে বুঝবে না। আমি যেন তার কথাটা শুনতেই থাকলাম। অবশেষে ক্ষীণ গলায় বলে উঠলাম, আমার কি করা উচিত? তার তার অ্যাজ এক্সপেক্টেড জবাব, যা তোমার মন চায়। আর ওটাই আমার চাকরির শেষ দিন। তখন সবে আমি 26-এ পা দিয়েছি। তার শান্ত রূপ দেখে তার মধ্যে থাকা ড্র্যাকুলাকে আমি যেন চিনতেই পারিনি। নিজের স্বাধীনতা পেয়ে সবার আগে নিজের আমি নাম পরিবর্তন করলাম, রাখলাম দশানন ঠাকুর। আসলে তখন আমার এটাই মন চাচ্ছিল। এরপর ট্রেকিং, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, স্কুবা ড্রাইভিং সবই হলো। এটার মধ্যে বেশ কিছু মজার ঘটনাও ঘটেছিল। জীবনে নাগরদোলনায় উঠে ভয় লাগেনি বলে আর কিছুতেই ভয় লাগবে না এরকম একটা ভুল ধারণা আমার প্রথমবার প্লেন থেকে ঝাঁপ দেওয়ার সময় ভেঙে গেছিল। আমি জীবনের একটা সারমর্ম বুঝেছিলাম, যদি কারোর মৃত্যু ভয় না লাগে তাহলে হয়তো সে তখনও সেই জায়গাতে পৌঁছতেই পারেনি যেখান থেকে তার জীবনকে সে যেন চোখে দেখতে পায়। এতবার মৃত্যুকে কাছ থেকে দেখার পর নিজের আমিত্বের ওপর কেমন যেন একটা আমার তখন গর্ব অনুভব হতো। আর সেই লোকটার প্রতি আমার বাড়তে থাকলো গুরুভক্তি। ইতিমধ্যে পাপুয়া নিউ গিনিতে কিছু একটা নাম না জানা অসুখ দেখা গেছিল, যার জন্য সেখানে অনেক মানুষও মারা যাচ্ছিল। এই কথাটা অবশ্য আমি জানতে পারি আচার্যর রুমে এসেই। আমি অবশ্য এসেছিলাম তার সাথে দেখা করতে। সেখানে দেখি তারা সবাই এটা নিয়ে কথা বলছে। প্রথমে আমি একে অপরের মুখের দিকে তাকাই, তারপর কি করা উচিত এটা বুঝতে না পেরে মুখে যেন একটা অদ্ভুতই নকল গাম্ভীর্য বোধ আনলাম। কিন্তু তখনই একটা ভিডিওতে এই রোগের বিভীষিকা আমার চোখে পড়ল। এই রোগের বিভীষিকায় যেন আমার মনে হচ্ছিল যে কে বাঁচায় কে বাঁচে গল্পের মৃত্যুঞ্জয়ের মতো আমার অবস্থা তখন হয়েছিল। আচার্য তাদের সাহায্যের জন্য অনেক খাদ্য, রসদ, আরও কি বা পাঠাবে এরকমটাই তো বলছিল। তার এই কথা শুনে আমিও তখন যেন বলে উঠলাম, আমিও যাব, আমিও গিয়ে তাদের সাহায্য করব। এটা শুনে তিনি তার মুখের ঠোঁটের কোণায় লেগে থাকা মৃদু হাসির সাথে বলে উঠলেন, অবশ্যই তুমি আমার আমিত্বের অংশ হতে চলেছ। তখন যদিও আমি এর আগামাথা কিছুই বুঝিনি, তাই একটা দাঁত কেলানো রামছাগলের মতো সামান্য হাসলেও এখন আমি বুঝি তিনি আমাকে এ কথাটা কেন বলেছিলেন। ওখানে তার জন্য আমার এমন কিছু হলো যার জন্য আমার মনে হলো আমি যদি একালের একলব্য হই তাহলে আচার্য গুরু দ্রোণের থেকেও বিষধর আমার জন্য। ঠিক যেমন বলা তেমন কাজ।
তার পরের দিনই আমি আর আচার্যর কিছু অনুগত ব্যক্তি বেশ কিছু প্যাকেট আর ড্রাম নিয়ে রওনা দিয়েছিলাম। আমার খুব ভালোভাবেই মনে পড়ছে ওই দিনটা শনিবার ছিল, তাই হয়তো শনি ঠাকুর একটু বেশি আমার পিছনে লেগে গেছিলেন। যাই হোক, প্লেনে আসতে আসতে আমি এক মনে ভাবছিলাম আচার্যর কথা। কতটা ভালো মানুষ হলে কেউ বিনা স্বার্থে অন্য দেশের মানুষের সাহায্যের জন্য রসদ পাঠায়, কতটা মূর্খ হলে কেউ আমার মতো করে ভাবতে পারে। যদিও এক্ষেত্রে আমার নিজেকে বেশি দোষ দেওয়াও চলে না, কারণ লিনিয়ার অ্যালজেব্রা আর রিয়াল অ্যানালাইসিস পড়া ছেলেটা কিভাবেই বা ক্রিমিনাল সাইকোলজি বুঝবে? কিভাবে জানবে যাকে সত্য বলে দেখানো হচ্ছে তা আসলে প্রকৃত সত্য নয়, তা কেবলই একটা আপাত সত্য? অবশেষে প্লেন ল্যান্ড করলো। নেমে দেখলাম 3 জন আমাদের নিতে এসেছে, যাদের 2 জন ভারতীয় এবং 1 জন নিগ্রো, হয়তো এখানকারই বাসিন্দা। গাড়িতে যাওয়ার সময় সবার মুখে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। তবে আমি মানুষের সেবা করব, এজন্য যেন আমি নিজের আনন্দেই নিজের তালে মজেছিলাম। বেশ অনেকক্ষণ পর আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম। তখন এই প্রায় 7টা বাজে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমরা ঠিক করলাম যে আমরা কাল সকাল থেকে কাজ শুরু করব। তবে আমাকে একরকম জোর করেই বলা যায় অন্য একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো, কিছু একটা আজে বাজে অজুহাতে। আমি অন্য ঘরে চলে গেলেও আমার আমিত্ব সে আমাকে ছাড়ল না। ঠিক বাথরুমের পাশে থাকা সামনের যে জানালা, এই নিচ থেকে 5 হাত উঁচু হবে, সেখান থেকে ঝাঁপ দিলাম। ওখান থেকে বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে একজন ডিটেকটিভের মতো করেই যাওয়ার চেষ্টা করলাম। আসলে তখন তো আমার মনে বিশাল ফুর্তি, কারণ বিশ্বাস ছিল হয়তো এরা আমার থেকে লুকিয়ে কোনো সেবামূলক কাজ করতে যাচ্ছে, যাতে তারা আচার্যকে ইমপ্রেস করতে পারে। তাই একরকম বিদেশি মশার আমার প্রতি এরকম আতিথেয়তার পরেও আমি কোনো এক ঘিঞ্জি জায়গাতে দাঁড়িয়েছিলাম। কড়া পাহারার জন্য আমি সেই ঘরের কাছে পৌঁছতেই পারছিলাম না। তৎক্ষণাৎ এক গাড়ি এসে উপস্থিত, যা দেখে সব সৈনিক সুসজ্জায় যেন গাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হয়তো কোনো উচ্চ পদস্থ কর্মচারী বা নেতা হবে, তাতে আমার কি? আমি সেই সুযোগে যথাস্থানে পৌঁছে গেলাম, যাতে আমি সব দেখতে আর শুনতে পাই। গাড়ি থেকে নামা দানবাকৃতির শরীরের মানুষটার কোনো কথা না বুঝলেও এটা বুঝতে পারছিলাম যে সে কোনো ডিলের কথা বলছে। তারপর দোভাষী তার কথা অনুবাদ করতেই যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে রোগের হাত থেকে আমি মানুষদের বাঁচানোর জন্য এখানে এসেছি, সেই রোগের অ্যান্টিডোটের বদলে টোফু নামের একটা ড্রাগের মেন সেন্টার খোলার কথা বলা হচ্ছে এখানে। এখানকার মানুষদেরকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে নাকি প্রেসিডেন্টের সঙ্গে কাল ডিল করবে। আমি কি করব যেন বুঝতে পারলাম না। আমি কোনো রকমে পালিয়ে নিজের ঘরে চলে আসলাম। ঢুকে ভাবলাম কিছু একটা আমাকে তো করতেই হবে, যদি না করতে পারি তাহলে কিসের আমিত্ব? আর নিজের কোন আমিত্বের জন্যই বা আমি ছটফট করতাম এত? আমি বুঝলাম আমার তখন সবার আগে দোভাষীকে লাগবে, কারণ যদি এখানকার মানুষদের সাথে আমি কথাই না বলতে পারি তাহলে কিছু করবই বাকি করে। তাই মেন গেট দিয়ে বেরিয়ে একরকম ওই হাই তোলার নাটক করে কথায় কথায় বাকিদের চোখের আড়াল থেকেই আমি দোভাষীকে নিজের ঘরে আনলাম। তারপর শুরু করলাম ব্রেন ওয়াশ। দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, কমিউনিটি, রেভলিউশন আর নিজের বানানো কিছু আজে বাজে এক্সাম্পল, যা দিয়ে আমি তার চিন্তায় সম্পূর্ণ নিজের কন্ট্রোল আনলাম। আর তখন নিজেকে যেন আদর্শ শিষ্য মনে হচ্ছিল। আরও মাথায় চলল, আচার্যকে যদি আমি বলে দিই তাহলে তিনি এসবটা কি সামলে নিতে পারবেন?
নাকি তিনি এই সব কিছু বললে তিনি দোষীদের জন্য কিছু একটা ভুল সিদ্ধান্ত নেবেন? এই করব না চিন্তাতেই আমি তাকে সেই রাতে বলিনি কিছু। প্ল্যান হয় আমাদের, ভোরবেলা সমস্ত অ্যান্টিডোট কোনো রকমে আমি এনে দোভাষীকে দেব, আর সে নিজের কন্ট্যাক্টের মাধ্যমে এটা যেন সব জায়গায় ছড়িয়ে দেবে। গোটা রাত দুটো চোখের পাতা এক হয়নি। ভোর হলো। প্ল্যান অনুযায়ী অ্যান্টিডোটগুলোকে সঠিক মানুষকে দেওয়ার পর আমি যেন একদম তখন নিশ্চিন্ত। আমি তখন সানগ্লাস পরে এই বলা যায় প্রায় সাউথ ইন্ডিয়ান স্টাইলে অপেক্ষা করছিলাম সেই বিশ্বাসঘাতকদের, যেন আমি তাদের মুখটা দেখতে চাই। এই প্রায় 30 মিনিট, সময়টা একটু আগে পরে হতে পারে। যাই হোক, ওরা আমার কাছে এসে বলল, সব কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে? আমি যেন রীতিমতো স্তম্ভিত। একটা গাড়ি আসলো, পেছন থেকে আমার দোভাষী সাথীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল রক্তাক্ত অবস্থায়। তার কপাল দিয়ে তখন রক্ত পড়ছে, হাত পা ক্ষত বিক্ষত। আমি ধরেই নিলাম যে এটা হয়তো আমার শেষ সময়। তাই আন্দাজ করে আমি আচার্যকে ফোন করার চেষ্টা করি। তারা কি বুঝতে পারে জানি না, কিন্তু তারা হাসিতে ফেটে পড়ে। ফোন ধরে তখনকার ভয় পাওয়া গলায় যখনই বললাম হ্যালো, প্রত্যুত্তর এলো, বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে। তুই ওদের ওপর নজর রাখলি, ইঁদুরের মতো দৌড়োদৌড়িও করলি, আর আমি সিসিটিভিতে তোকে দেখলাম। আর এ যুগের মানুষ হয়ে যদি কাজ করিস 1917-এর ডিটেকটিভের মতো, তাহলে ऐसा कैसे चलेगा? আমি যেন রীতিমতো স্তম্ভিত। কারণ আমার তো বিশ্বাস তখন টলে গেছিল। কোনো রকমে বললাম, তাহলে ওসব আমি কি ডিস্ট্রিবিউট করলাম? তার উত্তরে আমি বুঝলাম আমি যা ডিস্ট্রিবিউট করেছি তা যেন অর্ধেকেরও অর্ধেক। তার প্রত্যেকটা কথা যেন আমার গায়ে সূঁচ দিয়ে ফুটো করার মতো লাগছিল। কোনো রকমে বললাম, এতগুলো জীবন নিয়ে খেলতে তার কি মনে এতটুকুও বাঁধলো না? উত্তর এলো, শুধু অ্যান্টিডোটের জন্য এসব বললি? আর যদি আমি এই ভাইরাস ছড়িয়ে থাকি তাহলে, বা এই কাজটা যদি আরো 8টা দেশে করে থাকি তাহলে? আমি একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম। তারপরেই আমার কানে আসলো আবার সেই শব্দটা, আমার আমিত্বের জন্য ওদের বলিদান পড়েছে, এটা ওদের সৌভাগ্য। তোকেও সুযোগ দিয়েছিলাম আমার আমিত্বের অংশ হতে, কিন্তু তুই ব্যর্থ, ব্যর্থ। জানি না তখন হুট করে আমার মধ্যে কি হলো। আমার মধ্যেকার আমিত্ব যেন আবার জেগে উঠল। আমার মধ্যে যেন একটা কথাই বারবার চলতে থাকলো, ভালো অভ্যাস কখনো ছাড়তে হয় না, আর বেঁচে থাকার থেকে ভালো অভ্যাস আর হতেই পারে না। মনে চলতে লাগলো এর ধ্বংস আমার হাতেই হবে। পরিস্থিতি সামলানোর জন্য আমি তখন নাটক শুরু করি, অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করি, সুযোগ বুঝে ফোনটা কেটে দিই। যখনই পরিস্থিতি সামাল দেওয়া হয় তখন আমি যেন উঠে শুরু করি পরের নাটক। আমি তাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইতে থাকি, তাদের কাছে চাইতে থাকি আপ্রাণভাবে যে আমাকে মেরে ফেলা হোক।
আমার মাথায় রিভলভার ঠেকাতেই আমার শুরু হলো নাটকের পরের অংশ। আমি তাদেরকে জানাই আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি এভাবে মরতে চাই না, আমাকে যেন এখানেই কোথাও মেরে জঙ্গলে পুঁতে দিয়ে আসা। ওরা মেনে নেয়, আমাকে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার নামবে নামবে ভাব। আমি সুযোগ বুঝে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিই। তার ফলে আমি আমার ভাঙা পা গিফট পাই। ওদের মনে কি ছিল আমি জানি না, কিন্তু ওরা গাড়ি থেকে নেমে আমাকে শুট না করে আমাকে মারতে থাকে। প্রাণ তাগিদে আমিও হাত পা চালাতে থাকি। তারপর একজন ছুরি বার করে প্রথমে আমার ঘাড় আর তারপরে থাই চিরে দেয়। আমি কোনো রকমে সেই ছুরিটা হাতিয়ে নিয়ে প্রথমে একজনের হাত আর তারপরে আরেকজনের বুক ঢুকিয়ে দিই। না না, একদমই না, আমি তাদেরকে মারিনি, কারণ ওটা তো আমার নীতি বিরুদ্ধ। কাউকে মারার অধিকার তো আমার নেই। শুধু আমি তাদের রক্তাক্ত অবস্থায় ওখানে বেঁধে রেখে দিয়েছিলাম। তাদের কাছে ছিল হয়তো আরো 45 মিনিট সময়, আর আমার কাছে কতক্ষণ? আমার এই গোটা জীবনটাই যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আজ অব্দি ঠিক কি কি করেছি। এখন থেকে বছর চারেক পরে আচার্য অনাথাশ্রমের বাচ্চারা বলতে থাকে, এরপর এরপর কি হয়েছিল সত্য কাকু? বলো না, বলো না, বলো না। আমি আবার বলা শুরু করি। সামনে থেকে ছজোড়া জ্বলন্ত চোখ আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। হয়তো এটাই আমার শেষ। হয়তো গরিব মানুষগুলোর সাথে খারাপ হতে দিলে এসব হতো না, কিন্তু আমি বলেছিলাম, নিজেকেই নিজে বারবার বলেছি যে আমি আমার নীতি কখনো ভাঙব। আর এদিকে যেন আমি লুসিফারের মতোই, আই এম দ্য ডেভিল অফ মাই ওয়ার্ডস। হঠাৎ বন্দুকের শব্দ হলো, শেয়ালগুলো চারপাশ থেকে পালিয়ে গেল। কয়েকজন আমার কাছে আসছে, কিছু না বলে আমাকে তুলেও নিয়ে চলে যায়। ইতিমধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ি। যখন চোখ খোলে, গোটা শরীরে অসহ্য ব্যথা। সামনে দোভাষীকে দেখে বুঝলাম তার লোকগুলোই বাঁচিয়েছে আমাকে। বাইরে জানালার দিকে তাকিয়ে নিজেকে বললাম, এবার আমার পালা। কারণ তখন আমার আমিত্বের ইগো হার্ট হয়েছে, আর আমি তখন শুরু করেছিলাম আমার অস্তিত্বের জন্য সংগ্রাম। এদিকে রোগের প্রকোপ দিন দিন বাড়ছে, আর আমার তখন বিছানা থেকে ওঠার সামর্থ্য নেই বললেই চলে। দোভাষীর কাছ থেকে জানতে পারলাম গতকাল আমার কাণ্ডকীর্তির জন্য নাকি প্রেসিডেন্টের সাথে ডিলটাই বাতিল হয়ে গেছে। যদিও এই কথাটাও আমাকে তখন মানসিক শান্তি বিশেষ দিল না, কারণ একদিকে আমার নিজের কাছে নিজের পরাজয়ের লজ্জা, আমি কেন তাকে বিশ্বাস করেছিলাম, আর অন্যদিকে এই রোগের অ্যান্টিডোট। বারবার আমার মনে হচ্ছে এই ঘরের চার দেওয়াল যেন আমাকে গিলে খেতে আসছে। কিছুটা পর দোভাষীর সাথে আমার ঘরে আরেকজন আসে। তাকে দেখে মনে হলো কোথায় যেন তাকে আমি দেখেছি। মাথায় আসে, ওহো, ও তো আমাকে এয়ারপোর্টে আনতে গেছিল। দোভাষী আমাকে বলে সে আমাকে কিছু বলতে এসেছে। ইচ্ছে আর মুড কোনোটাই না থাকা সত্ত্বেও আমি তাকে বলতে বলি। তার বলা কথা দোভাষী যখন বলে, যদি আমি অ্যান্টিডোট পেয়ে যাই তাহলে আমি কিভাবে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেব? আমি বুঝতেই পারছিলাম না আমি হাসবো নাকি কাঁদবো।
কারণ অ্যান্টিডোট বানানোর জন্য কেমিস্ট্রিতে যে বিপুল দক্ষতা প্রয়োজন এটা তো আমিও জানি। আর অন্যদিকে আমি অনার্সের প্রথম বছরই কেমিস্ট্রিতে গাট্টা খেয়ে কোনো রকমে পরের বছর পাশ করি। নেহাত পাশের সাবজেক্ট ছিল বলে বেঁচে যাই। কিন্তু তারপর সে যা বলল যেন আমার কিডনিটা মুখে চলে আসবে। সে নাকি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে আর কেমব্রিজ যাওয়ার সুযোগও পেয়েছিল, কিন্তু টাকার অভাবে যেতে পারেনি। সে অ্যান্টিডোট বানিয়েই রেখেছে। এই কথা শুনে আমার মনে হচ্ছিল আমি এই লোকাল আনন্দ কুমারকে ঘাড়ে করে নাচতে শুরু করি। আমার মাথায় বুদ্ধি আসে। আমি দোভাষীকে বললাম, গোটা 40 বাচ্চা পাওয়া যাবে যাদের এই বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। সে অবশ্য আমাকে জানতে চায় কেন। আমি নিজেকে শান্ত রেখে মুখের কোণায় একটা নকল হাসি নিয়েই বললাম, তুমি আমার কথা ভাবছো, আমি আচার্যর কথা, তাই তুমি না ভেবে এখন শুধু পড়ো। আমার উপর বিশ্বাস রাখো। জানি না কি বুঝলো, শুধু মেনে নিল। বাইরে চলে গেল। 15 মিনিট পর সে যখন আসলো, সে জানালো 35 জনের মতো পাওয়া যাবে। আমি তাকে বললাম প্রেসিডেন্টকে আমার হয়ে বার্তা দিতে, যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি দেশের মানুষের ভালো করতে চাই, আর আমি আচার্যকেও ভালোভাবে চিনি। আর আমার কাছে অ্যান্টিডোট আছে, এটা যেন সে বলতে না বলে। আর যদি তাকে কেউ কোনোভাবে আটকানোর চেষ্টা করে তাহলে সে আচার্যর লোক, এই বলে যেন সে যে কোনো জায়গায় অবাধে ঢুকে যায়। ইতিমধ্যে আমি গল্পে গল্পে জেনে গেছিলাম প্রেসিডেন্ট নাকি ভালো মানুষ, দেশের মানুষদের কথাই সারাক্ষণ ভাবেন। অবশেষে গোপনে তিনি আমার সাথে দেখা করতে আসেন। আমি তাকে বলে দিই আচার্যর সাথে আজ ডিলটা ফাইনাল করবেন, এটা যেন তিনি বলে দেন। আমি তাকে সময় মতো ডিলটা ক্যান্সেল করার সুযোগও করে দেব। শেষ মুহূর্তে একটা ছোট্ট গেট টুগেদার পার্টি আয়োজন করতে বলি, যেখানে আচার্যর এখানকার সমস্ত মানুষদেরকেও ইনভাইট করতে বলি। একরকম ওই অনিচ্ছাকৃতই তিনি মেনে নেন। মেনে নিয়ে হ্যান্ডশেক করে চলে যান। আমি বোমবাসের কাছ থেকে জানতে পারি গুরুর লোকজন নাকি আমাকে পাগল কুকুরের মতো করছে। ও, বোমবাসা হলো ওই অ্যান্টিডোটের লোকটা। পার্টির আধ ঘন্টা আগে আমি আমার গোটা প্ল্যানটা বাকিদের করি। বলি গুরুর লোকগুলো যখন পার্টিতে আনন্দ করবে সেই সময় দোভাষী কিছু লোকজন নিয়ে সেখানে গন্ডগোল শুরু করবে, আর সুযোগ বুঝে বিভীষণ, মানে যারা এদেশের খেয়ে আচার্যর গোলামি করে, তাদের যেন নিঃশ্বাস বন্ধ করে দেয়। এর মাঝে বাচ্চারা গন্ডগোলের সুযোগে চারিদিকে ছড়িয়ে যাবে, আর অ্যান্টিডোট বিলিও করে দেবে। আর সময় মতো তারা ফিরেও আসবে। তারা যেহেতু বাচ্চা তাই তাদেরকে কেউ সন্দেহ করবে না। সময় আসলো, প্ল্যান অনুযায়ী সব কাজই হলো। 2 দিনের মধ্যে এখানকার মানুষ রিকভার করতে শুরু করলো, আর আমি হয়ে উঠলাম এদের সবার চোখের তারা। প্রায় 6 মাস হয়ে গেল। এখনো হাঁটতে সামান্য সমস্যা হয়, তবে এখন আমি যা, তার সবটা এখানকার মানুষদের জন্য। জায়গাটাতে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা আছে। একদিকে গভীর অরণ্য, তো অপরদিকে পাথুরে জমি, এসবের মাঝে আবার জনবসতি। যাই হোক, কাল থেকে আবার আমার যাত্রা শুরু। না না, এখান থেকে ডিরেক্ট কলকাতা নয়। আমার রিসার্চ অনুযায়ী এখান থেকে ভারতে যাওয়া প্রত্যেকটা মানুষের ওপর কড়া নজর রাখে গুরু। অবশ্য এটা না করলে আমি একটু বেশি অবাক হতাম, কারণ আমার দেখা শ্রেষ্ঠ জালি মহাপুরুষ তিনি। তাই আমি প্রথমে এখান থেকে শ্রীলঙ্কা, তারপর সেখান থেকে বোম্বে যাওয়ার প্ল্যান করি। বোম্বাসাও আমার সাথে যেতে চায়, আমি তাকে না করি। এই বোম্বাসা একদিন নাকি টাকার জন্য নিজেকে ওয়াচার কোম্পানির কাছেই বেচে দিয়েছিল। এ কথা অবশ্য সে নিজেই আমাকে বলেছে। যাত্রাপথে আমাকে বোম্বাসা তার নতুন শেখা ভাঙাচোরা বাংলাতে বলে, আমি আচার্যকে বহুদিন থেকে চিনি। হি ইজ এ মার্সিলেস সেলফিশ ম্যান, এ কোল্ড ব্লাডেড মার্ডারার।
We have to eliminate him soon. For that, আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত করিয়া উহাকে ধ্বংস করিব, তাই তো? আমি বলি, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন একটা বড় পরিবর্তন আনুক আর না আনুক, একটা বড় পরিবর্তন সব সময় অনেক ছোট ছোট পরিবর্তন নিয়ে আসবে। অবশেষে বোম্বেতে পৌঁছে আমি আচার্য সম্বন্ধে জানতে শুরু করি। তার প্রকৃত নাম রবি মুর্মু। তার জন্ম উত্তর কলকাতার এক বস্তিতে। জন্মের পরই তার মা মারা যায়, আর তার বাবা রোজ ড্রিঙ্ক করে তাকে মারধর করত। তাই হয়তো আজকে তার মনটা এলো। কিন্তু এসব দিয়েও কি ট্যালেন্ট ঢেকে রাখা যায়? ছোট থেকেই সে পড়াশোনায় দুর্দান্ত। মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে তার র্যাঙ্ক ছিল 12। কিন্তু সে বুঝতে পারে এখানে থেকে তার যা আকাঙ্ক্ষা সেটা পূরণ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই একদিন সে তার নিজের বাবাকে অজ্ঞান করে এক ডোমের কাছে বেচে দেয়, আর সেখান থেকে সে 2.5 লক্ষ টাকা পায়, যা নিয়ে এসে চলে যায় বোম্বেতে। এরপর বোম্বেতে একটা স্কুলে ভর্তি, এইচএস দেয়। এইচএস এর পর গুরুও আমার মতো ম্যাথ নেয়। ও মাফ করবেন, আমি গুরুর মতো ম্যাথ নিই। এরপর বোম্বে ইউনিভার্সিটিতেও গুরু টপ করে। সেখান থেকে বোম্বে আইআইটি, অবশ্য জ্যাম দিয়েই তিনি গেছিলেন। এরপর ক্যাম্পাসিং এর মাধ্যমে তিনি ইউএসএতে এক নামকরা কোম্পানিতে চাকরি পান। যদিও সেই কোম্পানিতে তার জয়েন করার 1 মাসের মধ্যেই কোনো এক না জানা কারণে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তারপর তিনি কলকাতায় আসেন, ওয়াচার বলে একটা বড় কোম্পানি খোলেন, আর নিজের নামও পরিবর্তন করেন। নিজের নাম রাখেন অয়লার আচার্য। তার 1 স্ত্রী 1 মেয়ে, খুবই সুখী দাম্পত্য জীবন। তার চরিত্রের সাথে যেন আমি আমার চরিত্রেও বেশ কিছু মিল পাই। সাউথ আফ্রিকা, উগান্ডা, আফগানিস্তান, কাবুল, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারত, এই 8টি দেশে গুরু ক্রমাগত একই কাজ করেছে। সেদিন সে যা বলেছিল সে তার থেকে যেন আরো আরো অনেক গুণে বিষধর। সে শুধু ড্রাগস না, ওয়েপন, মেডিসিন, অর্গ্যান, প্রত্যেকটা ব্যবসায় তার হাত আছে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লোক, যেন এটা একটা কোম্পানি। আর সেই লোকগুলোকে দেখার জন্য তাদের একজন হেড, আর সবার শেষে সবার রক্ষণাবেক্ষণ করেন একমাত্র গুরু। শুধুমাত্র নিজের ওই অঙ্গুলি হেলনেই বলা যায় আমার আন্দাজের থেকে অনেকটাই বেশি জটিল গুরু। আমি এরপর 7টি দেশে যাই বোম্বাসার সাথে, আর তার সামনেই বেশ কিছু মানুষের সাথে কথাও বলি এই আচার্যকে কিভাবে ধ্বংস করা যায় সেই বিষয় নিয়ে। এই করে করে প্রায় 1.5 বছর পার হয়ে গেল। আর 4 মাস পর আমার বয়স তখন 32 হবে। 2.5 বছর পর আমি কলকাতায় আসলাম। এই কলকাতার আবহাওয়া যেন একটা আলাদাই আনন্দ দিল। আমি কলকাতায় নেমে বোম্বাসার সাথেই চলে গেলাম ওয়াচার কোম্পানির হেড অফিসে। একদম জামাইয়ের মতো করেই যেন আমাদেরকে ভেতরে ঢোকানো হলো। আর উপরে যখন আসলাম তখন আমার মুখ আর বোম্বাসার নাক দুটো দিয়েই রক্ত পড়ছে। হয়তো জামাই আদরটা একটু বেশি করে ফেলেছিলেন। গুরুর রুমে ঢুকতেই দেখি সাদা শার্ট, গোলাপি কোট, কালো প্যান্ট, হালকা নীল রঙের টাই পরে তিনি যেন আমাদের জন্যই রেডি হয়ে বসে আছেন। আমি সোজা তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে বললাম, আশীর্বাদ দিন, একটা খুব বড় কাজ করতে এসেছি। আমার জানা একটা উত্তর দিয়েই গুরু নিজের মুখ খুলল। পরাজিত ভব। আমি ঠোঁটের কোণায় একটা মুচকি হাসি নিয়ে বোম্বাসার পাশে গিয়ে দাঁড়ালাম। ট্যুর কেমন হলো?
তোমরা 7টা দেশ যে ঘুরে আসলে, এটা বলার সময় গুরু এমনভাবে যেন হাসলো যেন তিনি একটা নতুন কিছু ইনভেনশন করলেন। তিনি আরও বলে যাচ্ছেন, তোমার রাখা প্রত্যেকটা পদক্ষেপ আমি জানতাম। সেদিন থেকে, যেদিন থেকে তুমি তা আমার বিরুদ্ধে নেওয়া শুরু করেছিলে। আমি কি করব? আমি তাই একজন টিকটক অ্যাক্টরদের মতো ওই নিজেকে আতঙ্কিত দেখানোর সুচেষ্টা করলাম, আর ধরেই নিয়েছিলাম এতদিন যখন এত কিছু করলাম আমার প্রচুর পেশেন্স আছে, তাই সেটা নিয়ে শুনে যাচ্ছিলাম। আমি তোর মধ্যে নিজেকে দেখতাম, কিন্তু তুই বুঝিসনি আমিত্বের মানেই তো একা। ভগবান যা করবে তাই সত্য আর ন্যায়ের প্রতীক। এই যুগে আমি ভগবান, আর যদি আমি ওদের মেরে ওদের জায়গায় নিজের কোম্পানি গড়ে তুলি তাহলে তাই সৎকর্ম। এই সব করতে গিয়ে গুরু ওভার কনফিডেন্সে বলে ওঠেন, তুই ওই সামান্য কটা জীবনের জন্য এত কিছু করলি? জানিস এসবের জন্য আমি এখন কত টাকার মালিক? কোনো আন্দাজ আছে তোর? এটা বলে তিনি অজান্তেই আমার সামনে নিজের পাসওয়ার্ড দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন তার ব্যালেন্স দেখানোর জন্য। এর ফলে আমার জামার চতুর্থ বোতামে থাকা হিডেন ক্যামেরাতে ঠিক ধরা পড়ে গেল তার পাসওয়ার্ড, আর চলে গেল তা আমার হ্যাকার বন্ধুর কাছে। অবশেষে আচার্য তার নিজের ভঙ্গিতেই বলতে থাকে, জানতে চাইবি না যে আমি কি করে জানলাম? এবার তো আমার পালা, তাই আমি রক্ত মুছে বললাম, কেন? বোম্বাসা বলেছে। কেন রে বোম্বাসা, তুই সব বলিসনি গুরুকে? প্রথমবার যখন আমি ওকে দেখেছিলাম তখন ওর আমি পাইপ পয়েন্ট ব্ল্যাকের শু দেখেছিলাম, ও যা বলেছিল ওর বেতন তা প্রায় ওর 2 মাসের বেতনের দ্বিগুণের থেকেও বেশি। আপনি খুব বুদ্ধি করে ওর হাত দিয়ে অ্যান্টিডোট পাঠিয়েছিলেন যাতে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আপনি যে ওকে এটাই শেখাতে ভুলে গেছেন যে কাউকে কল করার পর কল হিস্ট্রি ডিলিট করে দিতে, তা অবশ্য যদি সেটা আনঅফিসিয়াল হয়। তাই আমি প্রতিবারই একটা জায়গায় ওকে নিয়ে যাই, এই ভুল মানুষের সামনে ভুলভাল কথাবার্তা হয়, ওটা শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করার জন্য। আর প্রত্যেকবারই ওই আপনার বানানো ট্রাক দিয়েই ওকে বেহুশ করার পর ঠিক সঠিক মানুষদের সাথে সঠিক জায়গায় মিটিং করি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না, আপনার প্রেশার বাড়ছে তো বাড়তে দিন। ইতিমধ্যে আচার্য নিজের রিভলভার বার করে প্রথমে বোম্বাসাকে গুলি করার পর আমার দিকে তাক করলেই আমি যেন তার দিকে কাঁদো কাঁদো স্বরে বলে উঠি, হ্যাঁ প্লিজ স্যার, আমাকে স্যার মারবেন না স্যার, আমি আপনার স্টুডেন্ট না স্যার, ডায়না, বয়স 14, হাইট 5 ফিট 2 ইঞ্চি, ফর্সা, মেরুন রঙের চুড়িদার পরে আছে। এরকম বলতে গিয়েই তার হাত থেকে রিভলভার পড়ে গেল। প্রশ্ন এলো, কি হয়েছে আমার মেয়ের? কি করেছো তুমি? আমি তাকে বলি সে যেন তার মেয়েকে ফোন করে নেয়, কারণ আমার প্ল্যান অনুযায়ী ডায়নার ফোন চুরি হয়ে গেছে এই প্রায় 30 মিনিট আগে। আর ফোন করে আমার আশানুরূপ জবাব পাওয়ার জন্য আচার্য হয়তো জীবনে প্রথমবার বিধ্বস্ত হয়ে নিচে বসে পড়েছে নিজের সাদা ধপধপে পরিষ্কার মেঝেতে। আমি তাকে বলি, আমিত্ব মানে আমি জানি, নেভার ট্রাস্ট এনিওয়ান। আমি চাইলে কানপুরেই আপনাকে মেরে দিয়ে আসতে পারতাম 2 মাস আগে আপনি যখন ওখানে গেছিলেন, কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল আপনার এই এক্সপ্রেশন। আমার ইগো স্যাটিসফাই হলো। যদি আপনার আর আপনার ভগবানের ইচ্ছে আমার রাজ্যের গরিব মানুষদের জীবন নিয়ে খেলা হয়, তাহলে আমার হাত থেকে আপনার ভগবানেরও নিস্তার। এই গোটা পৃথিবীটাই তো আমার।
আর নিজের পরিচয় আমি নতুন করে দিলাম না, আমি দশানন। বাই দা ওয়ে গুরু, তোমার দেশের এই প্রত্যেকটা এজেন্ট মারা যাবে আর ঠিক 10 সেকেন্ড পর। এরপর অ্যানাউন্সমেন্টের জায়গায় অ্যানাউন্স করে দিলাম, মাইক টেস্টিং 1, মাইক টেস্টিং 2। প্রিয় বন্ধুরা, তোমাদের বস আমাকে মারার জন্য টাইম বোম অ্যাক্টিভেট করে দিয়েছে, তাই পালিয়ে যাও অথবা আগুনে পোড়ার আনন্দ উপভোগ করো। থ্যাংক ইউ। আমার ফোনে মেসেজ ঢুকে যায় যে গুরুর সব টাকা আমার অ্যাকাউন্টে চলে আসে। গুরু এখনো এতগুলো ধাক্কা থেকে কি করে বেরোবে তা বুঝতে পারেনি। আমি তখনই বুঝতে পারি যে এটাই হয়তো সঠিক সময়। এরপর বেরিয়ে গুরুর পরিবারকে কিছু একটা বুঝিয়ে আমাকে বিদেশ পাঠিয়ে দিতে হবে। এটা করতে আমার খুব বেশি অসুবিধা হওয়ার কথাও না, কারণ হাজার হোক আমি তো তারই শিষ্য। মেয়ের নামে ভয় দেখিয়ে কোম্পানিটা আমি নিজের নামে লিখিয়ে ফেলি। এসবের মধ্যে ভাবছিলাম, ইমোশনাল ফুল হয়ে গুরু এসব কি করে ফেললো। একবার যদি সে নিজের বাড়িতে ফোন করতো তাহলেই তো জানতে পারতো তার মেয়েকে আমি কিছু করিনি। সে তো নিজের বাড়িতেই আছে। আমি এমন কোনো কাজ করি না যেটা আমার নীতিবিরুদ্ধ। হয়তো একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অবশ্য এটা করলেও যে বিশেষ কিছু লাভ হতো ঠিক তা না, কারণ একটা সুইচ টিপলেই গুরুর সমস্ত ইল্লিগাল কাজের ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত, যার ফলে তার হয়তো জেল হতো, কিন্তু এরকম পরিস্থিতি হতো না। হয়তো এই আমিত্বটাই বিপদ হয়ে দাঁড়ালো গুরুর জীবনে, যে ভাবতেই দেয়নি তাকে যে তার উপরেও কেউ থাকতে পারে। বা হয়তো আমাকে আগে সুযোগ পেয়েও না মেরে ফেলাটাই হয়তো তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। এবার আমার কি করা উচিত হবে? কাউকে মেরে ফেলা এটা তো আমার নীতি না। আবার জীবনে যদি গুরুর মতো শত্রু রাখি, এর থেকে বড় ভুল আর হতে পারে না। কি করি আমি? এরপর কি করা যায়? এটা বলতে বলতেই বোম ফাটে। আচ্ছা, তারপর তারপর কি হলো? দশানন কাকু কি মারা গেল? আর সত্য কাকু? তুমি গল্প বলার সময় বারবার দশানন কাকুর কথা বলতে গিয়ে আমি করে কেন বলছিলে? আর তুমি এসব কিভাবে জানলে? বলো না, বলো না, বলো না। ও বাবা, এত প্রশ্ন! দাঁড়া, বলছি। পোস্টমর্টেম রিপোর্ট এসেছিল। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল দশানন আর আচার্য দুজনেই মারা গেছে। আর আমি ওই তোদের দশানন কাকুকে তো খুব পছন্দ করতাম, তাই হয়তো ভুল করে তার কথা বলতে গিয়ে বারবার আমি করে দিয়েছি। আর আমি কিভাবে জানলাম ঘটনাটা? ধরে নে আমি ওখানেই ছিলাম। তোরা ওসব ভাবছিসটাই বা কেন? তোরা ভাব না এরকম করে যে তার জন্য 8টা দেশের কত বাচ্চা শিশু, কত বৃদ্ধ খাদ্য পাচ্ছে, বাসস্থান পাচ্ছে। এসবের মাঝখান থেকে হঠাৎ বৃদ্ধ রাম সিং বলে, लेकिन साहब हमने तो सुना था कि सिर्फ 2 ही आदमियों का लाश मिला था, और आप जो बोल रहे हैं एक तो बुम्बासा बाबू पहले से ही मर गए, तो फिर वो कैसे? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তো কি হয়েছে? এটা তো হওয়ারই ছিল। দশাননের হয়তো উদ্দেশ্যটা সঠিক ছিল, কিন্তু তার কার্যসিদ্ধির জন্য সে যে অনেক ভুল করে ফেলেছে। আর এমনিতেও
সত্যের জন্মানোর জন্য রাবণের মৃত্যুই তো কাম্য। সমাপ্ত।